এই যে দাবিগুলো, এই দাবিগুলো আপনারা রেখেছেন, এই দাবিগুলো, আচ্ছা তার আগে জিজ্ঞেস করি, এগুলো মিডিয়ার কাছে পৌঁছেছে? মানে আপনারা মিডিয়ার কাছে গেছেন? হ্যাঁ, আমরা একটা প্রেস কনফারেন্স রেখেছিলাম, সেখানে আমরা মিডিয়াদের আহ্বান করেছিলাম। তো অনেকজন এসেছিলেন, আবার অনেকে আসেনও নি। তো আমরা তো খুব এমনিতে আমরা খুব সংঘবদ্ধ ব্যাপারটা তো নয়, এটা আমরা একদম করেছি। আমরা চেষ্টা করছি, আপনাদের ডাকেও আমরা সাড়া দিয়েছি, সব জায়গায় আমরা গিয়ে কথা বলার চেষ্টা করছি। এবং এই ইশতেহারটা বের করার আগেও এটা বলবো, আমরা একটা ছোট্ট ক্যাম্পেইন করেছিলাম। সেটা হচ্ছে যে একদম বিভিন্ন মানুষের থেকে তারা কি চান তাদের ইয়ের থেকে, মানে নেতাদের থেকে, এইরকম করে করে আমরা একটা ছোট্ট ক্যাম্পেইন চালিয়েছিলাম। আচ্ছা। যেখানে কিন্তু, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেখানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে একজন মহিলা বলছেন যে আমি তো কাজ করতে চাই, কিন্তু আমার ছোট বাচ্চা, আমি তাকে তো রেখে কোথাও যেতে হবে, তাহলে আমার তো একটা ক্রেশের ব্যবস্থা করতে হবে। কোথায় সেই ব্যবস্থা? যে মহিলাটি গৃহপরিচারিকার কাজ করতে আসছেন বা অসংগঠিত শ্রমিক হয়ে যে আসছে, তার সুরক্ষাটা কোথায়? কোথায় বাচ্চা রাখবে? বাচ্চা বাড়িতে রেখে এলে কে দেখবে? এবং এটাই তো মেয়েদের লড়াই, কে দেখবে? কারণ বাড়ির কাজটা তো এখনো ভাগ হয়নি। বাড়ির কাজটা তখনই ভাগ হয় যখন আমরা ঠেকায় পড়ে যাই, তাই তো? তো বাড়ির কাজটা রাইটফুলি এটা যে সবার কাজ, এটা তো এখনো আসেনি। তো এটা না আসলে তাহলে এখনো মহিলাদেরই দায়। তাহলে সে রাখবে কোথায়? কাজের জায়গায় সে কোথায় একটা নির্ভর করে রেখে যেতে পারবে? যে মহিলা শ্রমিক অসংগঠিতভাবে রাত্রিবেলায় এসে তাকে কাজ করতে হয়, তার জন্য বাথরুমের ব্যবস্থা কোথায়? পয়সা দিয়ে তো বাথরুম যেতে হবে। তার জন্য কি আছে যেটা তার এনকারেজ করা হবে? তার সেফটিটা কিভাবে হবে? আমরা পাবলিক টয়লেটের কথা রেখেছি, সেখানে সেটা কতটা সেফ, সেটা কতটা এভরিডে অডিট হয়ে আসছে যে হ্যাঁ এটা সেফ, ইউজ করা যাবে। তো এইগুলো আমাদের অনেকগুলো দাবি রয়েছে বিভিন্ন অভিজ্ঞতাগুলো থেকে, বিভিন্ন মানুষজনের, মহিলাদের, জেন্ডার ডাইভার্স পার্সন, বিশেষ করে প্রতিবন্ধী মহিলাদের, তাদের জবানিতে তাদের যে অসুবিধাগুলো, একটা বাসে ওঠার জন্য একজন প্রতিবন্ধী মহিলা, মানে এক প্রতিবন্ধকতার মধ্যেও মহিলা হওয়ার তো একটা অ্যাডিশনাল ব্যারিয়ার, তাই না? মানে মহিলা হয়েছে মানে আরও ব্রাত্য। তাহলে সেক্ষেত্রে সে উঠবে কি করে একটা বাসে? তার সিস্টেম কি? মানে আমরা প্রত্যেকটা যে সার্ভিসগুলোর কথা ভাবছি, যেটা সরকার তৈরি করছে বা ব্যবসা তৈরি করছে, সেটা কতটা অ্যাক্সেসেবল, সেটা কতটা ইনক্লুসিভ, সেটা কতটা সেফ, এই তিনটে পরিধি নিয়ে ভাবতে হবে। তা না হলে আমরা প্রিভিলেজ থেকে কথা বলছি। এই সময় দাঁড়িয়ে যে কথাগুলো আপনি বলছেন, মানে একেবারে রুটেড, একেবারে ভেতরের কথা। মানে আমরা নারী সুরক্ষা নিয়ে খুব ইজিলি কথা বলি, খুব ওপর কথা বলি, হ্যাঁ, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেটা আরও অনেক ভেতরের কথা, এবং এই অবধি হয়তো আমরা বেশিরভাগ মানুষই যাই না। হ্যাঁ, যে সেফটি যে একটা রাইট, সেফটি কোনো প্রিভিলেজ না। আর দ্বিতীয়ত আপনাদের দাবির যে প্রথম দাবিটা যেটা আপনি বললেন, যে মহিলা এবং শিশু, মহিলা এবং এটাও আমিও লক্ষ্য করেছি যে মহিলা বললেই তার সঙ্গে যেন শিশু শব্দটা যেন জুড়েই থাকে, মহিলাদের স্বতন্ত্র কোনো সত্তা যেন নেই। হ্যাঁ, এটাও এইটার বিরুদ্ধে বা এটাকে অপোজ করে যে আপনারা দাবিটা রাখছেন যে মহিলাদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট, একটা আলাদা দপ্তর, এবং তার আলাদা বাজেটিং হবে, শুধুমাত্র মহিলাদের কথা ভেবে, শিশুদের কথা না ভেবে, শিশুদের আলাদা রেখে। তো এটা একটা চমৎকার দাবি, মানে আমার কাছে এটা প্রচণ্ড তাৎপর্যপূর্ণ একটা দাবি। তো আমি মিডিয়ার কথাটা এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে মিডিয়ার রেসপন্সটা ঠিক কীরকম? আমি বলবো লিউকওয়ার্ম। মানে আমাদের ছোট ছোট মিডিয়া, বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার ছোট ছোট গ্রুপ আমাদেরটা সেটা এগিয়ে নিয়েছেন। বড় মিডিয়া খুব একটা নয়, তবে জানি না লেখা আরও হচ্ছে কি না, তো সেটা খুব রেসপন্স ভালো নয়। এবং আমরা রাজনৈতিক দলগুলোর মুখপাত্রদের কাছেও আমরা অনলাইন, মানে আমরা বাই ইমেলই পাঠিয়েছি, ওটাও আমাদের একটা স্ট্র্যাটেজি আমরা করছি কীভাবে দেব। আমি যে সেটা বলতে চাই যে এই যে বললেন না, মানে মহিলা মানেই হচ্ছে মা, মহিলা মানেই হচ্ছে একটা ফ্যামিলি, এটা তো একটা পিতৃতান্ত্রিক ধারণা। 100বার। তো অ্যাকচুয়ালি এটাকেই একটা প্রশ্ন আমাদের করতে হবে। মহিলা মানেই তো মা নন, সবাই মা নন, সবাই মা হতে চাইবেন এটা ভাবারও কোনো কারণ নেই।
এই যে সবাই বিয়ে করতে চাইবেন এমনও কোনো কথা নেই, রাইট? তো এইগুলোকেও কিন্তু আস্তে আস্তে না মূলে গিয়ে প্রশ্নগুলো করতে হবে। এবং এটা একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি হয়তো, মানে এখন তো আর একটাও ধরনের আমরা ট্রেন্ড দেখছি ট্রেডিশনের নামে, ধরুন ফেমিনিস্ট মুভমেন্ট বা যেগুলো প্রশ্ন করেছে কিন্তু ইনস্টিটিউশনের এই জায়গা থেকে, যে এটার পাওয়ারটা কার কাছে আছে। এটা ভালো বোঝা যায় পাওয়ারটা কার কাছে আছে, যে যখন এটার সাথে আমার মতের মিল হয় না তখন কি হয়। ধরুন আমার বিয়েটা আমার মনে হয়, মানে আমি এই জন্যে বলছি যে এখন তো মিডিয়াতে এইগুলো আমরা খুব দেখতে পারি, যে ট্রেডিশনের নামে ধরুন কন্যাদান অমুক তসু ভীষণ একটা রোম্যান্টিসাইজ করে একটা দেওয়া এখন সবাই শেয়ার করেন। এটার পেছনে তো একটা রাজনীতি আছে। এই যে দানের কনসেপ্টটা, এখান থেকে কিন্তু প্রপার্টি রাইটসের বিষয়টা আসে। মানে এটা কিন্তু অত সহজ নয়, একটা রিচুয়াল, এর পেছনে কিন্তু অনেক কিছু আছে, এগুলো কিন্তু বোঝবার দরকার আছে। এটা নিয়েই বলছি, এটা তো একটা চালু কথা। আমি ফেমিনিস্ট নই, যে ফেমিনিজম কথাটা একটা গালির মতো এখন মোটামুটি, সেটা ধরুন আমাদেরও দায় নিতে হবে যে এটা কেন এভাবে প্রচার হতে আমরা দিয়েছি, সেটা আর একটা আলোচনা। ফেমিনিস্ট কাকে বলবো? দেখুন, ফেমিনিস্ট হচ্ছে যে এনিথিং আনইকুয়াল, একটা হায়ারার্কি আছে, পাওয়ারের ইমব্যালেন্স আছে, সেটাকে প্রশ্ন করে। আচ্ছা, সিম্পল কথায় ফেমিনিজম ইজ ফর ইকুয়ালিটি। তাহলে ইকুয়ালিটা তো সেমনেস নয়, কিন্তু ইকুয়ালিটির পেছনে তো ইকুইটির কথা আছে, একটা জাস্টিসের কথা আছে। তো ফেমিনিজম সেটার কথা বলে, যেখানে, এবং শুধু সেটা নারী পুরুষ ব্যাপারটা সেটা নয়, ফেমিনিস্টরা কিন্তু যুদ্ধেরও বিরোধী, বিকজ একটা অরাজকতা নিয়ে আসে, একটা পাওয়ার ইমব্যালেন্স নিয়ে আসে, এবং তার একটা প্রভাব আসে, সেটা কিন্তু প্রভাবটা যেটা পড়ে সেটা কিন্তু সমপ্রভাব সবার পড়ে না। Therefore that is where feminism comes in. তো এইটা কিন্তু ফেমিনিজম হ্যাজ গট নাথিং টু ডু উইথ আমি মহিলা therefore ফেমিনিস্ট। ফেমিনিজম একটা মতবাদ, একটা চেতনা, একদম মানে একজন পুরুষও ফেমিনিস্ট হতেই পারে, অফকোর্স, এবং একজন মহিলা প্যাট্রিয়ার্কাল হতেই পারে 100 বার। এ তো আমরা একদম, তো এইটা কিন্তু এইভাবে দেখতে হবে। কিন্তু সেটাও একটু বোঝার ব্যাপার আছে, যে 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 মহিলা, ধরুন এই যে বলা হয় না মেয়েরাই মেয়েদের শত্রু, মানে কিন্তু সব যুদ্ধ যারা ডিসিশন নিচ্ছেন অধিকাংশ পুরুষরাই নিয়ে যাচ্ছেন, কিন্তু ওটা আসে, কিন্তু সেটারও একটা রাজনীতি আছে, এটাকেও বোঝার, যে মেয়েরা কেন দাঁড়িয়ে এই কথাটা কোন জায়গা থেকে বলছেন, তাদের অভিজ্ঞতাটা কি থেকে আসছে, অ্যাকচুয়ালি সেটা পাওয়ারলেসনেস থেকে আসছে না ফ্রম আ সেন্স অফ পাওয়ার সেটা আসছে, এইটা বোঝার দরকার আছে। ধরুন আমাকে আপনি চড় মারলেন, আমি আপনাকে একটা চড় মারলাম, আমাদের দুজনের পাওয়ার কি সেম হলো? কিভাবে দেখবেন? হলো না। কেন হলো না? আমি প্রথমে মারলাম, সেটা হলো, মানে ধরুন এখানেও যে বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমার রিয়াকশানে হতে পারে, বাট দ্যাট রিয়াকশন মে নট বি ফ্রম আ পজিশন অফ পাওয়ার। 100 বার এইটা আমাদের বুঝতে হবে। অনেক সময় তো আমাদের ধরুন এই কাজটা করতে গিয়ে এই প্রশ্নটা আসে, আরে ও জানেন বরের ওপরে ঘুরিয়ে একটা মেরেছে, দিনের পর দিন মার খেতে খেতে একদিন ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু ওর পজিশনটা চেঞ্জ হয়নি, কিন্তু সেই পাওয়ারলেসই আছে। কালকে ওকে ঘর থেকে বেরোতে গেলে ও কিন্তু বাইরেই বেরিয়ে যাবে। 100 বার। সো এই যে, আর এটা এখানেই বলছি, আর একটাও যেটা খুব কন্ট্রোভার্সিয়াল খুব আসে, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সেটা তো একজন প্রত্যেকেরই সে কী করছে, কিন্তু উল্টো দিকে ভাবতে গেলে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, একজন পুরুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছেন, একজন মহিলা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছেন, ইম্প্যাক্টটা, কনসিকুয়েন্সটা সেম, এটাও একটু বোঝার ব্যাপার আছে। নীতিগত জায়গাটা আমি ঢুকছি না, আমি জাস্ট বলছি এবার ধরুন হোয়াট এভার ইট ইজ, সে বাড়ি ফিরে আসবে, ইজ ইট দ্য সেম কনসিকুয়েন্সটা? ধরুন চলে এলো, আমি ছেড়ে দিয়ে এবার আবার সেম, এটা বুঝতে হবে। একটু আগে যে আপনি বললেন যে আপনারা সেফটি অডিট করেছিলেন, সেটা মানে গ্রামাঞ্চলেও করেছিলেন, শহরাঞ্চলেও করেছিলেন, তো আমি জানতে চাইছি ওটার মধ্যে কোনো ফারাক ছিল? মানে সেফটির খাতিরে গ্রামের মেয়েরা যে অর্থে সেফ মনে করছেন নিজেদের, শহরের
মেয়েরা কি সেই অর্থেই সেফ মনে করছেন নিজেদের? মানে আমি বলতে চাইছি তাদের পরিস্থিতিগত কি কোনো ফারাক? না, খুব একটা ফারাক কিন্তু পাইনি। আচ্ছা, এই যে বলছিলাম না, কন্ট্রোল এবং এই যে সার্ভেলেন্স, সেটা কিন্তু দু জায়গারই আছে। অপরচুনিটির ক্ষেত্রে অবভিয়াসলি শহরে যারা আসছেন কাজের জন্য বা শহরে যারা থাকেন, তাদের অপরচুনিটি ওয়াইজ তারা অনেক কিছু জিনিস অ্যাক্সেস করছেন, কিন্তু ধরুন অভিজ্ঞতাগুলো কিন্তু খুব আলাদা কিছু নয়। স্পেশালি যারা গ্রাম থেকে এসে শহরে এসে কাজ করছেন, তাদের তো বরং আরও সার্ভিসের জায়গা থেকে আরও খারাপ অবস্থা। কারণ ধরুন বাজারে যারা বসছেন, টয়লেট মহিলাদের নেই, থাকলে ভাঙা, ভাবাই হয়নি সেটা নিয়ে। তারা রাত্রি হয়ে গেলে যে ফিরছেন, অসুবিধা হলে কোথায় যাবেন? হ্যাঁ, পুলিশের হেল্প ডেস্ক সবই কিন্তু রয়েছে, কিন্তু সেখানে মানসিকতাটা কেমন, কতটা হ্যারাসমেন্ট পেতে হবে, সেখানে তো একটা ফারাক হয়ে যায়। আমি যদি একটা হেল্প ডেস্কে গিয়ে লড়াই করার চেষ্টা করি এবং একজন গ্রাম থেকে, সেই লড়াইয়ের তো একটা ফারাক হবে, কিন্তু ফারাকটা শুধু শহর গ্রাম বলে হবে না, অনেক সময় কিন্তু সংগঠন হিসেবেও আমরা গিয়েও একই অবস্থা হয়। তো এই যে একটা ধরুন, এই যে তো পাওয়ার, এই পাওয়ারের সাথে লড়াইয়ের কিন্তু অবস্থা যে খারাপ, সেটা সব জায়গায় এক। তবে হ্যাঁ, সুযোগের জায়গা থেকে ফারাক তো আছেই, আরও অনেক গ্যাপ বেশি। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। যে একটি সাধারণ মেয়ে যখন ছোট থেকে বড় হচ্ছে, সে আস্তে আস্তে বুঝতে পারছে তার সামাজিক অবস্থানটা ঠিক কীরকম, সে কতটা বঞ্চনার শিকার বা তাকে ঠিক কী চোখে দেখে, সে মেয়ে হিসেবে নিজেকে আইডেন্টিফাই করছে। তো একটা মেয়েকে সবসময় বলা হয় আমাদের সমাজে যে তার একজন পুরুষ দরকার, তাকে সে একলা থাকতে পারবে না, তার একজন পুরুষ দরকার। যে মেয়ের বিয়ে হয়নি সে একেবারে রসাতলে গেল বলে মনে করা হয়। তো একজন মেয়ে যখন বড় হচ্ছে, তখন সে যে একটা স্বতন্ত্র এন্টিটি, তার জীবনে একলা বা কারো সঙ্গে যেভাবে খুশি বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে, এই চেতনা তো প্রথমে তার মাথাতেই বা তার উপলব্ধিতে আসতে হবে। তো আমি জানতে চাইছি সেটার জন্য কি দরকার একজন মেয়ে, সেটা যে সামাজিক পরিবেশ থেকেই সে বড় হোক না কেন, সেই চেতনাটা কী করে তৈরি হবে যে সে একলাই স্বয়ং সম্পূর্ণ আর কি? দুটো তিনটে জিনিস। একটা হচ্ছে যে দেখুন, চেতনাটা তৈরি হবে কি দেখে, আশেপাশটাই দেখবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয় সে কি দেখছে, কি পড়ছে, কি শুনছে, ঠিক ঠিক খুব ইম্পর্টেন্ট। তাহলে যে বইটা সে পড়ে বড় হচ্ছে, সেটা অঙ্কের বই হোক আর হিস্ট্রি বই হোক, হিস্ট্রি বইতে যদি দেখে যে মহিলাদের কথা খুবই কম, সে যদি আকবরের যোধা আকবর বা অন্যান্য স্ত্রীদের কন্ট্রিবিউশন কি ছিল পাওয়া যাবে না, তাই তো? সে কিন্তু দেখবে যে মহিলারা হিস্ট্রি বইতে যারা পুরুষের মতো লড়াই করেছে, তাদেরটা তাও আধপাতা পাবে। তাহলে তার কাছে কিন্তু মেসেজ এটাই যাচ্ছে। তাহলে সে যখন রূপকথা শুনছে, এই যে বললেন ডিপেন্ডেন্স, তাকে কিন্তু এটা শেখানো হচ্ছে। রূপকথায় রাজকুমাররা সেভ করে না, তো এইটা তাহলে প্রত্যেকটা এই যে মেসেজিং, আর এখন সোশ্যাল মিডিয়ার মেসেজিং, গার্লফ্রেন্ড কেমন হবে, ঠিক আছে, এই যে আমরা এটা একটা দেখছিলাম, ইয়াং ছেলে মেয়েরা কী কী জিনিস দেখে, এটা তো ধরুন ব্যবসার মডেল, অ্যালগরিদম সেভাবেই চলে। তাহলে কী মেসেজ নিয়ে বড় হচ্ছে, তাহলে এইগুলো খুব ইম্পর্টেন্ট। সবটা তাদের কন্ট্রোলে আছে তা কিন্তু নয়। তাহলে এইটা একটা কনজামশন হচ্ছে, তারা তাদের মতো করে সেটাকে বিল্ড করছে, আশেপাশে তারা কিন্তু দেখছে কি, এইটা একটা বড় জিনিস। জেনারেশন টু জেনারেশন, সেই জন্য ধরুন মহিলাদের সাথে কাজ করা এবং মহিলাদের প্রতিবাদ করা, উঠে দাঁড়ানো খুব জরুরি, কারণ সেটা সে দেখে শেখে। এবং আর একটা বড় জিনিস, শুধু এই যে আকাঙ্ক্ষা, আমার বিয়ের বাইরেও একটা জগৎ, আমার নিজের সম্পর্কে চেতনা, আমার নিজের কি ভাবনা, এটাকে কিন্তু কনসিয়াসলি বিল্ড করতে হবে। তার দায়িত্ব যেরকম শিক্ষকদের, বাবা মার, সমাজের প্রত্যেকের, এবং তার নিজেরটাও তো সেলফ এস্টিম তো গ্রো করাতে হবে। এক নম্বর, সব থেকে বড় জিনিস যেটা বুঝতে হবে, এই যে এটা তো পিতৃতন্ত্র যেটা কি করছে, কিভাবে এটা করছে, এটা মানে যুগ যুগ ধরে কেন হয়ে আসছে। খুব দু কথায় বলতে গেলে 3টে বিষয় পিতৃতন্ত্র নিয়ন্ত্রণ করে, যেটাকে একটা হচ্ছে লেবার, শ্রম,
মেয়েরা 3 ধরনের শ্রম দান করে। একটা হচ্ছে প্রজননমূলক শ্রম, শুধু বাচ্চা জন্ম দেওয়া না, লালন পালন, বাচ্চা না হলেও বয়স্ক লোক সবাইকে এই যে লালন পালন, এটা প্রজননমূলক শ্রম। একটা হচ্ছে প্রোডাকশন শ্রম, যেটা দিয়ে পয়সা আসে, একটা কিছু উৎপাদনমূলক শ্রম, পয়সা আসছে। এবং একটা বড় শ্রম যারা দেন সেটা হচ্ছে সামাজিক শ্রম। পাশের বাড়ির কিছু হলো, বৌদির কাছে রেখে চলে গেলাম, তুমি একটু দেখে নিও। এই 3টে শ্রমের মধ্যে উৎপাদনমূলক শ্রম আমরা দেখছি সমান মজুরি নেই, এবং সেটা শুধু আমরা বলবো এটা শ্রমিকদের মধ্যে, তা কিন্তু নয়। আজকে হলিউডেও ঝগড়া হচ্ছে যে, তাই তো, আর্টিস্টদের একই নয়, ক্রিকেট এবং ইয়েতে আমরা দেখছি এই লড়াই সব জায়গায়। আর বাকি শ্রমের কোনো ভ্যালিউ নেই, কিন্তু এটা বিনা পয়সা শ্রম। তাহলে প্রথম হচ্ছে, তাহলে মেয়েদেরকে যে ডিপেন্ডেন্স তো হবেই, বিকজ ইট ইজ দ্য সিস্টেম ইজ সাচ যে ডিপেন্ডেন্সটা ক্রিয়েট করা হয়। আর এই ডিপেন্ডেন্সটা ভাঙার জন্য কাজ করতে চাইলে বলা হয় ভালো নয়, যাবে না, করবে না, কেন, পরিবারের সম্মান। তাহলে এটা একটা কন্ট্রোল মেকানিজম, এইটা না বুঝতে হবে। দ্বিতীয়ত যেটা বুঝতে হবে, এটার সাথে খুব ক্লোজলি লিঙ্কড, পিতৃতন্ত্র যেটা কন্ট্রোল করছে সেটা হচ্ছে যৌনতা। আমি কার সাথে সম্পর্ক করব, কেমনভাবে সাজবো, শাড়িটা কিভাবে পরবো, তাই তো, এই সবটা যৌনতা, যৌন সম্পর্ক, বিবাহ কন্ট্রোলিং, সো দ্যাট এই নিয়ন্ত্রণটা বজায় থাকে। আর 3 নম্বর হচ্ছে চলাফেরা। তাই যৌন অপরাধ হলে প্রথমে প্রশ্ন করা হয়, তুমি কেন গেছিলে, তুমি কি জামা পরেছিলে, এইখান থেকে আসছে। কিন্তু দায়টা ঘুরিয়ে দেওয়া, তার মানে কি, তাহলে আমার আর এইটা পুরোটা করছে গিল্ট, শেম দিয়ে, আমারই যেন ভুল হয়ে গেল, আমি প্রতিবাদ করছি, লোকে বলছে আমি খারাপ, আমি গুটিয়ে গেলাম। আমাকে আর অন্য লোককে বলতে হবে না তুমি করো না, আমিই বলবো করো না, আমিই শেখাচ্ছি আমার মেয়েকে। এত বাবা বলিস, সেটা মেনে নে, এরকম হয়, কিছু করার নেই। মানে নর্মালাইজেশন অফ ভায়োলেন্স, নর্মালাইজেশন অফ ইনইকুয়ালিটি। তাহলে এই যে রাজনীতিটা, এটা চলছে, কিন্তু যেটা আমরা বলছি পানিশমেন্ট আর রিওয়ার্ড সিস্টেম, আমি সব মেনে চললে আমার তো কিছু লাভ আছে, আমি তো কিছু নেগোশিয়েট করতে পারি, আমি তো ভালো মেয়ে হতে পারি, ভালো মা হতে পারি, ভালো কর্মী হতে পারি, কারণ আমি তো বাগবিতণ্ডায় যাই না, আমি তো মেনে নিই, মোস্ট অ্যাডজাস্টিং, সো আই গেট রিওয়ার্ডেড। অ্যান্ড সেখান থেকে আমি কিছু ছাড় তখন পাই, ঠিক আছে তুমি যাবে, যাও, তুমি এটা করবে, আচ্ছা তোমায় করতে দিলাম। এটা আমরা শুনি না যে অনেকে বলেন আমি দিয়েছি, অধিকার দিয়েছি, অধিকার কে কাকে দেবে, অধিকার এক্সিস্ট জন্ম হওয়ার সাথে সাথে, এক্স্যাক্টলি। তাহলে এইরকম ন্যারেশন হয়ে গেছে, অধিকার দিতে হবে, কেউ দেবে কেউ পাবে। তাহলে এই জায়গাটা কিন্তু ওইখান থেকে আসছে, আর এটাকে প্রতিবাদ করলে পানিশড হতে হয়। ঠিক, সে পানিশমেন্টটা বাড়িতেও হবে, সমাজেও হবে, রাষ্ট্রও দেবে। তাহলে এবার আপনি কোনটা চয়েস করবেন, এটাই হচ্ছে মূল কথা। তাহলে এই যে আকাঙ্ক্ষা বিল্ড হবে, ডিপেন্ডেন্স কাটে, এতগুলো কিন্তু থেকে যাবে। আর সেই কারণে সেটা তখনই সম্ভব এই প্যাট্রিয়ার্কির মধ্যে যারা দ্য মোস্ট বেনিফিশিয়ারি, দ্য মোস্ট প্রিভিলেজড, তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। দে আর দ্য মেন পার্টনার্স। এইটা কিন্তু মহিলা আন্দোলন ধীরে ধীরে শিখেছে। শুরুতে মেয়েদের ওপরেই ফোকাস করেছে, এখন কিন্তু পুরুষদের নিয়ে কাজ করা শুরু করেছে, বিকজ আদারওয়াইজ মেয়েরা এগিয়ে যাচ্ছে, ওটাতে সংঘর্ষ হচ্ছে। প্যাট্রিয়ার্কি শুধু মেয়েদের কন্ট্রোল করছে তা নয়, ছেলেদেরকেও সমানভাবে করছে, ওই একই ন্যারেটিভ দিয়ে। খুব জরুরি কথা এটা। তো এই শিফটটা হতে হবে। তাই আমরা মেয়েদের থেকে ফোকাস সরিয়ে বা ছেলেদেরকে বলতে হবে, তোমরাও দেখো তোমরা কিভাবে ডিহিউম্যানাইজড হচ্ছ। ঠিক, তোমার স্বার্থেও প্যাট্রিয়ার্কি নেই, তোমাকেও আজকে যুদ্ধে না বলার জায়গা নিয়ে যেতেই হবে, তুমিও প্রোটেস্ট করতে পারবে না, তুমি ইকুয়ালি ভিকটিম। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, একদম। একজন মহিলার মধ্যে মানে এটা আমরা সবাই বুঝতে পারি যে একটা মজ্জাগত একটা ব্যাপার রয়েছে। আমি একটা ছোট্ট কি বলি, একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে যেরকম 14ই আগস্ট আগের বছর কি হলো, রাত দখলের রাতে সবাই বেরোলো রাত্রিবেলা, যে যেখানে পারলো,
তো তারপরে এরম বেশ কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়া এরম পোস্ট বা এরকম কয়েকজন মহিলা বলা বলি করতেন আর কি, যে আমার স্বামী কিন্তু আমাকে বেরোতে দিয়েছে, হ্যাঁ আমার স্বামী কিন্তু বলেনি বা এটা কেন যাচ্ছ। তার মানে কি, মানে আমার স্বামী মহান, আমার স্বামী মহান, আমাকে বেরোতে দিয়েছে এবং উনি বেরোতে দিয়েছেন তাই আমি বেরোতে পেরেছি। কোথাও গিয়ে আমি ওনার কনসেন্টের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম, এবং এটা ওনার কাছে কিন্তু বা ওনাদের কাছে কিন্তু খুব একটা কি ব্যাপার নয়, মানে খুব অ্যাবনর্মাল কিছু নয়, যে এটাই হওয়ার, যে হ্যাঁ যে আমি এইটা যাচ্ছি আমার বর যেতে দেবে তাই যাব, এটাও একেবারে মজ্জাগত একটা ব্যাপার। এই ব্যাপারটাই, এই কনসেন্টের ব্যাপারটাই বা আমার পার্টনারের প্রতি আমার যে এই নির্ভরশীলতা বা তার কনসেন্টের দিকে মুখাপেক্ষী হয়ে থাকা, এটা কি আপনার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে আজকের মানে আগের সময়ের তুলনায় এই প্রবণতাটা একটু কমেছে আজকের সময়? হ্যাঁ দেখুন, কমেছে তো বটেই, কারণ আমি আর একটা আপনার এটাই একটা উদাহরণ দিয়ে বলছি। আমরা যখন ছোট ছিলাম, মানে কলেজে পড়ছি, আমার মনে আছে আমাদের 4 বন্ধু, আমরা কলেজে 4টে মেয়ে ছিলাম, যদিও কোয়েট কলেজে পড়েছি, বাট খুব ক্লোজ বন্ধু, 4টে মেয়ে ছিলাম। এবং বাড়িতে এটা ভীষণ শুনতে হয়েছে যে মানে একটা কনসার্নের জায়গা থেকে, যে এত মানে বন্ধু বন্ধু করে বেরিয়ে যাচ্ছে, এই করছি, যে ঠিক আছে ও বিয়ে থা হলে বন্ধুত্ব মেয়েদের থাকে না। তো এই যে একটা দিক, মানে এখন যদি সব এত ক্যাফে এত কিছু, এখন কিন্তু দেখবেন প্রচুর নানান বয়সের মহিলারা কিন্তু বন্ধু, মানে এটা যে জরুরি, মানে এটা তো একটা শিফট হয়ে যায়, তার মানে মহিলারা বেরোচ্ছে, শিফট কিন্তু এভরি জেনারেশনে দের উইল বি শিফট। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এটাতে আপনি যেটা বললেন, এটা তো একটা বেসিক জায়গায় পারমিশন অ্যান্ড ইনফরমেশন দুটোর মধ্যে তো ফারাক আছে। আমাকে যখন পারমিশন নিতে হবে তখন আমি ইকুয়ালিটির জায়গায় নেই, কিন্তু তার মানে সে পারমিশন না করলেই বুঝে যাব দিল না। আর উল্টো দিকে দেখতে হবে কোন জায়গাগুলোতে পারমিশন পাওয়া যাচ্ছে, একটা নেগোসিয়েশন চলে, তো হতেই পারে সফট নেগোসিয়েশন, হার্ড নেগোসিয়েশন। এই যে বললাম রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, কিছু তো রিওয়ার্ড, এই নেগোসিয়েশন করে পারমিশন পাওয়াটা কোট অ্যান্ড কোট দ্যাটস আ রিওয়ার্ড। তো ওটা যখন কনসিয়াসনেসটা বাড়ে হোয়াট ইট ইজ, দেন ইউ রিয়েলাইজ আচ্ছা ঠিক আছে, সব জিনিসে ওইভাবে প্রতিবাদ করা বলার কথা আমি বলছি না, কিন্তু বি অ্যাওয়্যার অফ হোয়াট ইট ইজ, দেন পুশ ইট। কিছু জায়গায় একটা সময় আসবে যেখানে দেখুন কম্প্রোমাইজ সব জায়গায় সবাই হয়তো করে, কিন্তু ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ দ্য কম্প্রোমাইজ। খুব মানে জরুরি কথা এটা, যে ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ দ্য কম্প্রোমাইজ। তা না হলে ইফ ইউ আর নট, তার মানে তুমি কিন্তু ইউ আর গিভিং ইন, তার মানে কিন্তু তুমি ডমিনেটেড হয়ে গেছো, ইউ আর গেটিং ইম্পোজড। অ্যাবসলিউটলি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে। আপনি যে প্রশ্নটা আগে করলেন, যে মেয়েদের এবং ছেলেদেরও এই আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে বিল্ড হতে হবে। আপনার কি মনে হয় অনেক ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে এই পর্যায়ে দাঁড়িয়ে, এখন যদি আপনাকে আমি ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করি, যে এই পর্যায়ে দাঁড়িয়ে এত লড়াই করে, এখনও চলছে লড়াই অনগোয়িং, এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি কি আশাবাদী? হ্যাঁ অফকোর্স আশাবাদী। ধরুন আশাবাদী, আর একটা জায়গায় কশাস হব। আশাবাদী তো বটেই, মানে যে লড়াইটা ধরুন আমার মাকে করতে হয়েছে, আমাকে তো অনেক জিনিস করতে হয়নি, আমার বন্ধুকে আরোই করতে হয়নি। সো এবং আমি শুধু গ্রামেও যে আমরা কাজ করছি সেখানেও তো দেখছি মায়েরা কিন্তু এখন চাইছে মেয়েরা পড়ুক। আমার এরম ঘটনা আছে যে মারা চাইছে পড়ুক, মেয়েরা বলছে পড়বো না। দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, কেন বলছে না? এবং সেইখানে আর একটা অন্য জিনিস আছে, হ্যাঁ ঠিক আছে, সে তাদের সম্পর্ক নিয়ে বাড়ির লোক কী করছে, চাপ দিচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট এই শিফটগুলো কিন্তু হচ্ছে, যে এবং কিছু কিছু ধরুন ফোকাস, গুড ব্যাড গ্যাপস বলছি না, কিছু জিনিস তো সহায়ক হচ্ছে মেয়েদের এগিয়ে যেতে, কিন্তু সেটাই কিন্তু এনাফ নয়। এত বছর স্বাধীনতা হয়ে গেল, তাহলে আর কি করতে হবে ভাবতে হবে। আর একটা যেটা বলবো, উল্টো দিকে যারা এই যে প্রিভিলেজড, তাদেরকে কিন্তু সেই অ্যাওয়ারনেসটা থাকতে হবে আমি প্রিভিলেজ, আর এটাই পৃথিবী নয়। এটাও তো একটা হয়ে গেছে, মানে এটার আর প্রয়োজন নেই, মানে ইট হ্যাজ অ্যাচিভড, ইট হ্যাজ নট বিন অ্যাচিভড। আর যেটা হয়েছে সেটাকেও একটু ভাবতে হবে, হাউ এম্পাওয়ারিং ইট ইজ ফর এভরিওয়ান। আলটিমেটলি তো দেখুন ইকুয়ালিটি উইল বেনিফিট এভরিওয়ান। পিতৃতন্ত্রের উল্টোটা তো আমরা মাতৃতন্ত্র চাইছি, ইটস দ্য সেম থিং, ইট ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালিটি, জাস্টিস, এটাই তো চাওয়া হচ্ছে। তো সেইটা কতদূর হলো? শুধুমাত্র এই ইকুয়ালিটির
ইকুয়ালিটি এটাই আপনাদের, আমি যদি বলি সার্বিকভাবে দাবি তো একটা শব্দে, একদম। ইকুয়ালিটি। মানে কথা বলার অনেক ইচ্ছে থাকলেও সময়, টাইম কনস্ট্রেইন, আমাদের আলাপচারিতা একেবারেই শেষের দিকে। তবে যে মূল্যবান বিষয়গুলো আপনি উত্থাপন করলেন সেটা নিয়ে আমার আরেকবার আপনার সাথে কথা বলার ইচ্ছে আছে। এবং সত্যি কথা বলতে এই ইস্তেহার, এটার তো একটা ভবিষ্যৎ রইল। এটা আপনারা দাবি জানালেন, সেটা মিডিয়ার কাছে জানালেন, তারপর সংসদীয় যে দলগুলো রয়েছে ইলেকশনের আগে তাদের কাছেও আপনারা পৌঁছালেন। তো তার কি হলো, তার ফলাফল, তার ফলো আপ কী হলো, সেটা নিয়ে আমার আপনার সঙ্গে একবার কথা বলার ইচ্ছে থাকবে। তো আজকে আর এই পর্ব আমরা দীর্ঘায়িত করব না। শেষ করার আগে আপনাকে আমি বলবো যে আপনার যদি শেষ কিছু কথা বলার থাকে, কিছু বার্তা দেওয়ার থাকে, সর্বোপরি সার্বিকভাবে যদি কিছু বলার থাকে বলুন। আমার একটাই বার্তা, যে নিজের যে অধিকার আছে সেটাকে চিনুন এবং উঠে দাঁড়িয়ে সেটা দাবি করুন। অনেক ধন্যবাদ অনিন্দিতাদি, আমাদের মানে আপনার মূল্যবান সময়টা আমাদের দিলেন। আপনি সত্যি খুব ব্যস্ত থাকেন, আপনার যে কাজের পরিধি। তো আজকে আপনারা শুনলেন, এতক্ষণ আমরা কথা বললাম, এতটাই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়ে কথা হলো যেটা মানে জোর করে থামাতে হয়, ইচ্ছে করে না। এবং আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনাদেরও ইচ্ছে করবে না যে এই পর্বটা শেষ হোক। কারণ এমন কিছু কিছু কথা উনি তুললেন, এমন কিছু কিছু বিষয় উনি বললেন যেগুলো আমরা ওভারলুক করি এবং এতটাই রুটেড, এবং প্রত্যেকটা সমস্যার একেবারে বেসে, একেবারে ভিতে গিয়ে সেই সমস্যাটাকে একেবারে রুট থেকে তুলে ধরার যে চেষ্টা, তার জন্য একটা তো উপলব্ধি চাই, তার জন্য একটা চেতনা চাই, এবং সর্বোপরি যেটা চাই সেটা হচ্ছে একটা শিক্ষা। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্ব আর আমরা দীর্ঘায়িত করছি না। অনিন্দিতাদিকে আবার অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে আপনাদেরও কথা দিচ্ছি যে অনিন্দিতাদিকে আবার আমরা আপনাদের সামনে নিয়ে আসব, কারণ এই যে প্রসঙ্গ, এই যে বিষয়, তার তো কোনো শেষ নেই। একটা নেভার এন্ডিং স্ট্রাগল, একটা দীর্ঘমেয়াদী লড়াই এটা। তো এখানেই আজকে আমরা শেষ করছি। আপনাদের যদি আমাদের পর্ব ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত দেওয়ার থাকে বা আপনাদের দৃষ্টিভঙ্গি যদি শেয়ার করতে চান তাহলেও করতে পারেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিদি। নমস্কার। নমস্কার।